বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আজকের ক্লাসটা মূলত তাদের জন্য প্রযোজ্য যারা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং বাংলা ভাষা এবং সংস্কৃতির ইতিহাস তথা বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস এই বইটা নিয়ে তোমরা খুব চিন্তায় আছো যারা, তাদের জন্য আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে। আজকের ক্লাসটা কিন্তু তোমাদের বাংলা ভাষা ও সংস্কৃতির যে ইতিহাস বইটা রয়েছে তার সেকেন্ড পার্টের ক্লাস। এই বিষয়ক আরেকটা ক্লাস অর্থাৎ প্রথম পর্বের ক্লাসটা আমি অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা যারা এখনও সেই ক্লাসটা দেখোনি তাদেরকে বলবো ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে ক্লাসটা দেখে নাও, নয়তো আমার চ্যানেলে প্লে লিস্ট করা আছে, সেই প্লে লিস্টে ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার বলে প্লে লিস্ট করা আছে, সেইখানেও গিয়ে তোমরা ক্লাসটা দেখে নিতে পারো। তোমরা প্লে লিস্ট কীভাবে খুঁজবে সেটা এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে ইউটিউব রয়েছে, ইউটিউবে ক্লিক করবে, করে দেখবে এখানে সার্চ অপশান থাকে। তো এখানে সার্চ অপশানে গিয়ে বাণীপীঠ শিক্ষাঙ্গন বলে আমার চ্যানেলটাকে সার্চ করবে। তো দেখো, বাণীপীঠ শিক্ষাঙ্গন বলে তোমরা যখনই লিখবে চ্যানেলটা এসে যাবে। দেখো, আমি এখানে চ্যানেলের নামটা লিখছি, চ্যানেলের নাম এসে গেছে। ক্লিক করা মাত্রই চ্যানেলটা খুলে গেল। এবার তোমরা চ্যানেলের এই যে লোগোটা রয়েছে, এই চ্যানেলের লোগোটাতে ক্লিক করবে। এই লোগোটাতে ক্লিক করলে তোমরা চ্যানেলের একদম ভেতরে ঢুকে যাবে। এখানে দেখো রয়েছে হোম, ভিডিওস, প্লে লিস্ট। এই যে প্লে লিস্ট বলে লেখাটা, এইখানটায় ক্লিক করলে তোমরা দেখবে অসংখ্য ফোল্ডার রয়েছে। তার মধ্যে তোমাদের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার বলে একটা আলাদা ফোল্ডার করা আছে। এই ফোল্ডারটাতে ক্লিক করলে তোমরা এর ভেতরে তোমাদের একাদশ শ্রেণীরই পাঠ্য সমস্ত ভিডিওসগুলো পরপর দেখতে পাবে। আমি তোমাদের ক্লাসের যত ভিডিওস করব সব এখানে আপলোড করে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। আজকের ক্লাসটাতে আমি মূলত আলোচনা করব বাংলা গদ্যের উৎপত্তির যে একটা সময় রয়েছে, সময় পর্ব রয়েছে, সেটা সম্পর্কে। তো আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের সবার জন্য। যারা আধুনিক যুগের বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে জানতে চাও তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা সমানভাবে গুরুত্বপূর্ণ। আজকে আমার আলোচ্য বিষয় হলো বাংলা আধুনিক যুগের সাহিত্যে গদ্য এবং প্রবন্ধ সাহিত্যের উৎপত্তি এবং ক্রমবিকাশের ইতিহাস। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের মূল আলোচনাটা শুরু করার আগে বলে রাখি, তোমরা অনেকেই আমাকে এই বিষয়গুলো আলোচনা করতে বলেছিলে, কিন্তু তোমাদের তরফ থেকে আমি খুব একটা ভালো রেসপন্স পাচ্ছি না। তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, শেয়ার করো ভিডিওসগুলো। যদি দেখি যে এই ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে কমেন্ট পড়ছে, তোমরা কমেন্ট করে জানাও কে কোন স্কুলে পড়ো, কে কোথা থেকে দেখছো ভিডিওসগুলো, এবং এই ক্লাসগুলো থেকে তোমরা উপকৃত হচ্ছ কিনা বা এই ক্লাসগুলো তোমাদের প্রয়োজন আছে কিনা সেটা কমেন্ট করে জানাও এবং ভিডিওসগুলো শেয়ার করো। আমি যদি দেখি এই ক্লাসগুলোতে প্রচুর পরিমাণে ভিউজ আসছে এবং প্রচুর পরিমাণে তোমরা কমেন্ট করছো, রেসপন্স করছো, লাইক করছো, শেয়ার করছো, তাহলেই কিন্তু আমি এই বিষয়ের আরও যে ভিডিওসগুলো সেগুলো পরবর্তীকালে আপলোড করব এবং খুব তাড়াতাড়ি আপলোড করব। মূল আলোচনায় প্রবেশ করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তোমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা প্রচুর পরিমাণে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আমার থেকে পার্সোনালি অনলাইন ক্লাস দাবি করেছিলে বা চেয়েছিলে। তাদের জন্য সুবর্ণ সুযোগ, অলরেডি কিন্তু আমাদের তরফ থেকে অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। সপ্তাহে একদিন রয়েছে অনলাইন ক্লাস, যেখানে আমি লাইভ এসে তোমাদের সমস্ত সমস্যার সমাধান করছি এবং সমস্ত বিষয় ধরে ধরে বোঝাচ্ছি। এবং অবশ্যই যারা এই অনলাইন ক্লাসে যুক্ত রয়েছো বা হতে চাইছো তারা পেয়ে যাবে আমার তরফ থেকে পার্সোনালি লেখা সমস্ত বিষয়ের গুরুত্বপূর্ণ নোটস। যেহেতু তোমাদের সেকেন্ড সেমিস্টারে অ্যান্সার লিখতে হবে, মানে লেখা অ্যান্সার থাকবে, সেই জন্য কিন্তু আমি আমার তরফ থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটসও প্রোভাইড করব যারা আমার সঙ্গে সরাসরি অনলাইন ক্লাসে যুক্ত হচ্ছ তাদের জন্য। এছাড়া যারা আমার সঙ্গে সরাসরি যুক্ত থাকতে চাইছো তাদের জন্য কিছু ফ্রি গ্রুপ ক্রিয়েট করা হয়েছে। এই ফ্রি গ্রুপগুলোতে যুক্ত হওয়ার জন্য কোনো ফিস পেমেন্ট করতে হয় না, যদিও অনলাইন ক্লাস করার জন্য একটা ন্যূনতম ফিস পেমেন্ট করতে হয়, কিন্তু এই গ্রুপগুলোতে তোমরা এমনিই যুক্ত হতে পারো একদম ফ্রি অফ কস্ট। আমি নিচে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দিলাম। হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যারা যুক্ত হতে চাইছো তারা ওই লিঙ্কগুলোতে ক্লিক করে যুক্ত হয়ে যাও। পরীক্ষার আগে গ্রুপেও আমি বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এবং তোমাদেরকে অবশ্যই হেল্প করব। চলো এবার মূল আলোচনা শুরু করা যাক। বাংলা গদ্য সাহিত্যের উন্নতি, অগ্রগতি এবং বিকাশ সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হলো এটাই যে প্রথম যখন বাংলা সাহিত্যের যাত্রাপথটা শুরু হয়েছিল, সেই চর্যাপদ থেকে শুরু করে শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য বা পরবর্তীকালে বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী হয়ে যে সমগ্র প্রাচীন এবং মধ্যযুগীয় সাহিত্যগুলো ছিল, সেগুলো বেশিরভাগটাই ছিল কিন্তু পদ্য বা কবিতার মতো করে লেখা। তো গদ্য সাহিত্যে সাহিত্য লেখার যে প্রবণতা বা গদ্য সাহিত্য লেখার যে একটা চর্চা করার যে ইচ্ছা, সেটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে আগেকার দিনে ছিল না, মানে মধ্যযুগে ছিল না। আমি খুব সহজ করে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি যাতে সব রকম শ্রেণীর ছাত্রছাত্রী আমার বক্তব্যটা ভালো করে বুঝতে পারো।
তো সবার প্রথমে তোমাদের এটা বুঝতে হবে যে গদ্য সাহিত্য এই জিনিসটার যে চর্চা সেটা কিন্তু শুরুই হয়েছে আধুনিক যুগ থেকে, অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর পরবর্তীকাল থেকে। আমাদের দেশে যখন ইংরেজ শাসন প্রবর্তন হওয়া শুরু হয়ে গেছে এবং ইংরেজরা মোটামুটিভাবে চেষ্টা করছে এ দেশে তাদের ধর্ম, তাদের শাসন ব্যবস্থা, তাদের শিক্ষা দীক্ষাকে প্রচলন করতে এবং তাদের দেশ থেকে প্রচুর পরিমাণে ইংরেজদেরকে আনিয়ে এদেশে তাদের শাসন কার্যটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে তথা ইংরেজ সিভিলিয়ান্স গড়ে তুলতে, তখন কিন্তু তারা তাদের নিজেদের স্বার্থেই আমাদের দেশীয় ভাষাকে মানে বাংলা ভাষাকে উন্নত করবার দিকে মনোযোগী হয়েছিল। কাজেই আমাদের প্রথমে এটা বুঝতে হবে যে বাংলা গদ্যের চর্চা প্রথমে হওয়া শুরু হয়েছিল বা সাহিত্যিক যে একটা ক্ষেত্রে বাংলা গদ্যের আলোচনা প্রথমে শুরু হয়েছিল কিন্তু ইংরেজদের হাত ধরে, বা বলা ভালো যারা ইংরেজি সাহিত্য ধর্ম এটাকে প্রচলন করতে চেয়েছিলেন আমাদের দেশে তাদের হাত ধরে। সবার প্রথম যদি আমরা দেখি যে গদ্য ভাষায় বাংলায় কি কি লেখাগুলো প্রচলিত হয়েছিল বা প্রকাশিত হয়েছিল, আমরা দেখব যে কিছু কিছু রোমান খ্রিস্টান ধর্মগ্রন্থ যেগুলো মূলত খ্রিস্টান ধর্ম প্রচারের উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছিল সেগুলোই কিন্তু গদ্য ভাষায় লেখা হয়েছিল। এর আগে আমাদের বাংলা সাহিত্য সমগ্রটাই ছিল কিন্তু পদ্য আকারে লেখা বা কবিতা আকারে লেখা। প্রথম বাংলায় লেখা গদ্য গ্রন্থের নমুনা হিসেবে আমরা যে গ্রন্থগুলোর নাম উল্লেখ করতে পারি তার মধ্যে একটি হলো পর্তুগিজ পাদ্রি মনোয়েল দা আসুমসামের লেখা কৃপার শাস্ত্রের অর্থভেদ, এবং আরেকটি গ্রন্থ হলো দোম আন্তোনিওর লেখা ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ। গ্রন্থগুলোর নাম থেকেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো বেসিক্যালি কিন্তু রোমান ক্যাথলিক যে ধর্ম ছিল অর্থাৎ খ্রিস্টান ধর্ম সেই ধর্ম প্রচারের উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছিল এবং আমাদের এদেশের মানুষকে বাংলায় খ্রিস্টান ধর্মের বা ক্যাথলিক যে ধর্ম সেই ধর্মের সার বস্তু বোঝাবার জন্য এই গ্রন্থগুলো লেখা হয়েছিল। এর পরবর্তীকালেও আমরা দেখি বাংলা গদ্যের বিকাশে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো খুব অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে বা যে সমস্ত প্রতিষ্ঠানগুলো এগিয়ে এসছে তাদের মধ্যে অন্যতম দুটো প্রতিষ্ঠানের নাম হলো শ্রীরামপুর মিশন প্রেস এবং ফোর্ট উইলিয়াম কলেজ। এই দুটো প্রতিষ্ঠানই কিন্তু প্রকৃতপক্ষে নিজেদের একটা উদ্দেশ্য বা স্বার্থ রক্ষার জন্য বাংলা গদ্যের বিকাশটাকে ত্বরান্বিত করতে এগিয়ে এসেছিল। দুজনের দুটো পৃথক উদ্দেশ্য ছিল। শ্রীরামপুর মিশন প্রেসের মূল উদ্দেশ্য ছিল এটাই যে তারা চেষ্টা করেছিল তাদের ওই প্রেস থেকে বিভিন্ন ধর্মগ্রন্থ বাংলায় ছাপিয়ে প্রচার করতে, যার দ্বারা খ্রিস্ট ধর্মের প্রচারটা বাংলায় ত্বরান্বিত হবে বা বিকশিত হবে। আর ফোর্ট উইলিয়াম কলেজ 1800 খ্রিস্টাব্দের পর যখন প্রতিষ্ঠিত হলো তখন এই কলেজের উদ্দেশ্যই ছিল এদেশীয় ছেলেদেরকে ইংরেজি ভাষা শিখিয়ে এবং ইংল্যান্ড থেকে বা ব্রিটেন থেকে আগত ছেলেদেরকে বাংলা ভাষা শিখিয়ে, অর্থাৎ দুটো ভাষাই ভালো রকম শিখিয়ে ইংরেজ সিভিলিয়ান্স তৈরি করা, অর্থাৎ যারা ইংরেজদের যে শাসনটা রয়েছে বাংলায় সেটাকে ভালো রকম সুপ্রতিষ্ঠিত করতে সাহায্য করবে সেই রকম চাকুরিরত একটা নাগরিক শ্রেণী তৈরি করা। তো যে তিনজন ব্যক্তি সেই সময় ফোর্ট উইলিয়াম কলেজকে কেন্দ্র করে বাংলা গদ্যের বিকাশে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন তারা হলেন উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড এবং জোসুয়া মার্সম্যান। এই তিনজনকে কিন্তু একত্রে বাংলা গদ্যের বিকাশে খুব বিখ্যাত তিনজন ব্যক্তিরূপে গণ্য করা হয়। তো এই তিনজন ছাড়াও এর পরবর্তীকালে ফোর্ট উইলিয়াম কলেজকে কেন্দ্র করে উইলিয়াম কেরি থেকে শুরু করে তার কিছু একনিষ্ঠ লেখক গোষ্ঠী গড়ে ওঠে যারা বাংলা গদ্যের বিকাশে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার মধ্যে অন্যতম হলেন উইলিয়াম কেরি ছাড়াও রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, তারিণীচরণ মিত্র, চণ্ডীচরণ মুন্সী, রাজীব লোচন মুখোপাধ্যায়, হরপ্রসাদ রায় প্রমুখ। বর্তমানে আমি এনাদের লেখা কিছু গদ্য গ্রন্থের নাম উল্লেখ করছি যেগুলো কিন্তু এই ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর লেখা গদ্যরূপে খুব গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষাতেও আসতে পারে। অর্থাৎ এখান থেকে কিন্তু এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট যে ফোর্ট উইলিয়াম কলেজ কিভাবে বাংলা গদ্যের উন্নতিতে বা বিকাশে সাহায্য করেছিল, এবং সেক্ষেত্রে কিন্তু উইলিয়াম কেরি থেকে শুরু করে এই যে সমস্ত ব্যক্তিবর্গদের নাম আমি বললাম তাদের নাম এবং তাদের লেখা গ্রন্থের নাম তোমাদের উল্লেখ করতে হবে এবং সেই গ্রন্থগুলির অবদান বাংলার বুকে কিভাবে পড়েছিল সেগুলো তোমাদেরকে উল্লেখ করে লিখতে হবে। তো কিছু গ্রন্থের নাম আমি বলছি যেগুলো এই প্রসঙ্গে খুব গুরুত্বপূর্ণ। উইলিয়াম কেরির লেখা বিখ্যাত গদ্য এবং প্রবন্ধ গ্রন্থগুলি হলো কথোপকথন এবং ইতিহাসমালা। রামরাম বসুর লেখা দুটি বিখ্যাত গ্রন্থ হলো লিপিমালা এবং রাজা প্রতাপাদিত্য চরিত্র। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা কয়েকটি গুরুত্বপূর্ণ গদ্য গ্রন্থ হলো রাজা বলি, 32 সিংহাসন, হিতোপদেশ, প্রবোধ চন্দ্রিকা। রাজা বলি, 32 সিংহাসন, হিতোপদেশ, প্রবোধ চন্দ্রিকা। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা কয়েকটি গুরুত্বপূর্ণ গদ্য গ্রন্থ হলো রাজা বলি, 32 সিংহাসন, হিতোপদেশ, প্রবোধ চন্দ্রিকা।
এছাড়া চণ্ডীচরণ মুন্সির লেখা বিখ্যাত গ্রন্থের নাম হলো তোতা ইতিহাস এবং রাজীব লোচন মুখোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত গ্রন্থ হলো রাজা কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রম। এই সমস্ত বইগুলো হলো এই ফোর্ট উইলিয়াম কলেজের যে লেখক গোষ্ঠী রয়েছেন তাদের দ্বারা লেখা গ্রন্থ, এবং এই গ্রন্থগুলো প্রকৃতপক্ষে এই ফোর্ট উইলিয়াম কলেজে যে সমস্ত ছাত্ররা পড়তে আসতো তাদেরকে পড়ানোর জন্য পাঠ্যপুস্তকের অভাব মোচনের জন্য লেখা হয়েছিল। অর্থাৎ এই বইগুলো পাঠ্যপুস্তক রূপে পড়ানো হতো কলেজের ছাত্রদেরকে। যেহেতু তখন বাংলায় গদ্যে লেখা গ্রন্থের অভাব ছিল, তাই এই লেখক গোষ্ঠীরা গ্রন্থ লিখে লিখে ছাত্রদেরকে পড়াতেন। এরপর বাংলা গদ্যে নতুন দিগন্ত উন্মোচন করলেন আর এক মহাপুরুষ, যাকে আমরা ভারতবর্ষের প্রথম আধুনিক মানুষ বলে জানি। তিনি আর কেউ নন, তিনি হলেন রাজা রামমোহন রায়। এই রাজা রামমোহন রায় কিন্তু কোনো স্কুল কলেজে পড়ানোর স্বার্থে টেক্সট বুক লেখার প্রয়োজনে গদ্য রচনায় হাত দিলেন না। তিনি বাংলা গদ্যকে প্রকৃতপক্ষেই মনের ভাব প্রকাশের মাধ্যম রূপে গ্রহণ করলেন এবং জ্ঞান, বিজ্ঞান, দর্শন, ইতিহাস এই সমস্ত বিষয় প্রকাশের জন্য তিনি বাংলা গদ্যকে গ্রহণ করলেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে তৎকালীন সমাজ সংশোধনের জন্য, সমাজ সংস্কারের জন্য তিনি যে সমস্ত রীতিনীতি উত্থাপন করতে চেয়েছিলেন, তিনি যে সমস্ত সমাজ সংস্কারমূলক বাণী সমাজে প্রচার করতে চেয়েছিলেন, সেগুলো প্রচারের জন্য তিনি বাংলা গদ্যকে হাতিয়ার করলেন। তিনি বেদ, পুরাণ, উপনিষদ প্রভৃতি নানান রকম শাস্ত্র গ্রন্থাদি নিজে পাঠ করলেন এবং সেগুলোকে সংস্কৃত ভাষার কাঠিন্য থেকে মুক্ত করে সোজা বাংলা গদ্যে লিখলেন এবং সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিলেন। রামমোহন রায়ের এই অবদান বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে যেমন প্রসিদ্ধ, বাংলা সমাজ সংস্কারের ইতিহাসের ক্ষেত্রেও কিন্তু বাঙালি কোনোদিন এই অবদানকে অস্বীকার করতে পারবে না। এই প্রসঙ্গে রামমোহন রায়ের লেখা কিছু বিখ্যাত গদ্য গ্রন্থের নাম আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি বা বলছি। রামমোহন রায়ের লেখা কয়েকটি বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ হলো বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, উৎসবানন্দ বিদ্যাবাগীশের সহিত বিচার, গোস্বামীর সহিত বিচার, সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তক সংবাদ, ভট্টাচার্যের সহিত বিচার ইত্যাদি। এই গ্রন্থগুলোর নাম শুনেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই গ্রন্থগুলোতে কিন্তু এই যে সহমরণ বিষয়ক, সতীদাহ প্রথা যে নিবারণ নিয়ে তিনি কাজ করেছিলেন সেই বিষয়ক কথা রয়েছে। আমাদের বাংলায় তৎকালীন সময়ে প্রচলিত বিভিন্ন যে কুপ্রথা তার বিরুদ্ধে তিনি কিভাবে তর্ক বিতর্ক করছেন সেই বিষয়গুলো রয়েছে। তো এইভাবে করে তিনি তার যে সমাজ সংস্কারক দৃষ্টিভঙ্গি তার হাতিয়ার করেছিলেন বাংলা গদ্যকে। তো বাংলা গদ্যের বিকাশে এইভাবে করে তিনি একদিকে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছিলেন, আবার অপরদিকে বাংলা গদ্যকে সর্বপ্রথম কোনো রকম যুক্তি বুদ্ধিনিষ্ঠ বক্তব্য প্রকাশের বাহন রূপেও কিন্তু গ্রহণ করেছিলেন রাজা রামমোহন রায়। এছাড়া বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থ গৌড়ীয় ব্যাকরণ, এটার লেখকও কিন্তু রাজা রামমোহন রায়। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো বাংলা গদ্যের বিকাশে এই রাজা রামমোহন রায়ের অবদান কতখানি গুরুত্বপূর্ণ এবং কতখানি গভীর। এরপর আমরা চলে যাব এর পরবর্তীকালে বাংলা গদ্য সাহিত্যের সবথেকে বড় আরেকজন ব্যক্তি, তার প্রসঙ্গে। তিনি আর কেউ নন, তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, যার হাতে বাংলা গদ্য আরেকটা নবরূপ লাভ করতে পেরেছিল। বাংলা গদ্যের মধ্যে অনেক রকম কাঠিন্য ছিল। বাংলা গদ্য ভাষার যে সাধু প্রবণতা, সেই সাধু ভাষার যে ভাষাভঙ্গি, সেটা অনেকটাই ছিল সংস্কৃত ভাষার মতন। সংস্কৃত ভাষার যে সমাসবদ্ধ পদের একটা ব্যবহার, সন্ধিযুক্ত পদের ব্যবহার, দাঁড়ি কমা ঠিকঠাক ব্যবহার না হওয়ার ফলে ভাষা দুর্বোধ্য হয়ে যাওয়া, কঠিন হয়ে যাওয়া, এইরকম একটা প্রবণতা আগেকার দিনের বাংলা গদ্যে কিন্তু ছিল। সেই সমস্ত কিছু মোচন করে বাংলা গদ্যকে অনেকটা সহজ সরল করবার দিকে ব্রতী হয়েছিলেন যে মহান শিল্পী, তিনি আর কেউ নন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। আমরা সবাই জানি ছেলেবেলায় আমরা তার লেখা বর্ণ পরিচয় পড়ে বড় হয়েছি। সেখানে তিনি কত সহজে আমাদেরকে বাক্য গঠন প্রণালী শিখিয়েছেন, তিনি কিভাবে করে বাক্য লিখতে হয়, কিভাবে দাড়ি কমার যথোপযুক্ত ব্যবহার করতে হয়, এই সমস্ত কিছু দেখিয়েছেন ছোট্ট শিশু থেকে শুরু করে বড় ব্যক্তি সবার জন্যই। তো সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় প্রচুর গ্রন্থ রচনা করে বাংলা গদ্যকে কিন্তু সমৃদ্ধ করেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা কয়েকটি বিখ্যাত গ্রন্থ হলো কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলমের অনুবাদ শকুন্তলা গ্রন্থ, শেক্সপিয়রের কমেডি অফ এরার্সের অনুবাদ ভ্রান্তিবিলাস, এছাড়া তিনি প্রভাবতী সম্ভাষণ নামে মৌলিক গ্রন্থ লিখেছেন। এছাড়া আরও অসংখ্য বাংলা গদ্য গ্রন্থ তিনি লিখেছেন, যার মধ্যে অন্যতম কয়েকটি হলো
বর্ণপরিচয়, কথামালা, বোধোদয়, চরিতমালা ইত্যাদি নানান গ্রন্থ তার হাতে আমরা রচিত হতে দেখি। এছাড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা দুটি সমাজ সংস্কার বিষয়ক গদ্য রচনা হলো বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব এবং বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক বিচার। এই দুটো গ্রন্থের মধ্যে একটা হলো বিধবা বিবাহ চালু করার জন্য লেখা, আরেকটা হচ্ছে বহু বিবাহ বন্ধ করার জন্য লেখা। তো তোমরা বুঝতেই পারছো কিভাবে করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের সমাজকে শুধু নয়, আমাদের সাহিত্যকেও সব কিছুকেই একসঙ্গে সংস্কার করার ব্যাপারে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন। এছাড়া আমরা জানি যে নারী শিক্ষার ব্যাপারে তার যে অগ্রণী ভূমিকা সেটা অনস্বীকার্য। মেয়েদের শিক্ষাদানের ব্যাপারে তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মেয়েদের জন্য বিদ্যালয় স্থাপন করা, মেয়েদেরকে শিক্ষা অভিমুখী করা এবং মেয়েদের নানান রকম যে সমস্যার মধ্যে তারা সেই সময় কাটাতো সেখান থেকে তাদেরকে উদ্ধার করে আনার ব্যাপারে রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই দুজন ব্যক্তিরই ভূমিকা অসামান্য এবং বর্তমান সময় পর্যন্ত এনারা কিন্তু আমাদের কাছে প্রণম্য, আমরা তাদেরকে প্রণাম জানাই। তো এরপর বলবো আরও প্রচুর ব্যক্তি বাংলা গদ্য সাহিত্যে গদ্য রচনা করে বাংলা গদ্যকে সমৃদ্ধ করেছেন। এত অসংখ্য নাম রয়েছে যে বলতে গেলে শেষ করা যাবে না। আমি সংক্ষেপে কয়েকজনের নাম বলছি যেগুলো তোমরা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হিসেবে করবে। তার মধ্যে অন্যতম একজন হলেন অক্ষয় কুমার দত্ত। এই অক্ষয় কুমার দত্তের লেখা বিভিন্ন ধরনের প্রবন্ধ এবং গদ্য তৎকালীন সময়ে জনমানসে খুব চমৎকার প্রভাব প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। এছাড়া আরও দুজন বিখ্যাত লেখক হলেন প্যারীচাঁদ মিত্র এবং কালীপ্রসন্ন সিংহ। কালীপ্রসন্ন সিংহের লেখা হুতুম প্যাঁচার নকশা এবং প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল সেই সময়ে যথেষ্ট প্রসিদ্ধি লাভ করেছিল। এছাড়া সবুজপত্র পত্রিকার সম্পাদক প্রমথ চৌধুরী বীরবল ছদ্মনামে বীরবলের হালখাতা, নানা কথা, নানা চর্চা এরকম প্রবন্ধ গ্রন্থ লিখে তৎকালীন সময়ে সমধিক প্রসিদ্ধি পেয়েছিলেন এবং বিখ্যাত হয়েছিলেন। এছাড়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে আরও অসংখ্য লেখক বাংলা গদ্য ভাষাকে সমৃদ্ধ করেছেন তাদের লেখনীর দ্বারা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্গদর্শন যে পত্রিকাটা রয়েছে তার মাধ্যমে তিনি অসংখ্য প্রবন্ধ গ্রন্থ রচনা করেছেন, যার মধ্যে অন্যতম কয়েকটা হলো কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থ, সাম্য, বঙ্গদেশে কৃষক, কৃষ্ণচরিত্র ইত্যাদি। স্বামী বিবেকানন্দেরও বর্তমান ভারত, পরিব্রাজক, ভাববার কথা ইত্যাদি গ্রন্থগুলো তৎকালীন সময়ের পরিপ্রেক্ষিতে সমাজে নবজাগরণ ঘটিয়েছিল। তো বাংলা গদ্যের ইতিহাস বা তার যে ক্রমবিকাশ এটা বলতে গেলে কিন্তু প্রায় অনেক বছরের ইতিহাস বর্ণনা করতে হয়, যেটা সংক্ষিপ্ত সময়ের পরিসরে বসে বলাটা খুবই মুশকিল বা খুবই সমস্যা সংকুল। আমি প্রথম থেকে শুরু করে কিছুটা খুব সামান্য কিছু অংশই তোমাদের সামনে বলবার চেষ্টা করলাম। তোমাদের সিলেবাসটা খুব অল্প, খুব সংক্ষিপ্তভাবে দেওয়া আছে। সেই ফোর্ট উইলিয়াম কলেজের যুগ থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত এই যে বর্তমান যুগের অসংখ্য লেখক রয়েছেন, যার মধ্যে মীর মোশাররফ হোসেন, আবু সঈদ আইয়ুব, শঙ্খ ঘোষ, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, অশোক মিত্র, শ্রীপান্থ প্রমুখ অসংখ্য সাহিত্যিক কিন্তু আজকের বর্তমান যুগ পর্যন্ত অসংখ্য সাহিত্য লিখে চলেছেন এবং বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছেন। তো এই ইতিহাস একটুখানি সময়ের মধ্যে বর্ণনা করা একেবারেই অসম্ভব, বা একটুখানি সময়ের মধ্যে পড়ে শেষ করে ফেলাও তোমাদের পক্ষে অসম্ভব। তোমাদের পাঠ্যে যতটুকু অংশ বলা হয়েছে বা যতটুকু অংশ ইন্ডিকেট করা হয়েছে বা তুলে দেওয়া হয়েছে সেটুকুকে আমি চেষ্টা করলাম খুব সংক্ষেপে বলতে। বাংলা গদ্যের যে বিকাশ সেটা কিন্তু সেই 1800 থেকে শুরু করে যদি আমরা দেখি, বর্তমানে আমরা 2024-এ বসে আছি, বুঝতেই পারছো তোমরা কত বছরের ইতিহাস। তো এত বছরের ইতিহাসে কত শত সহস্র জন এসছেন যারা অসংখ্য সুন্দর সুন্দর প্রবন্ধ রচনা করেছেন। তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন অন্যতম একজন, যার লেখা প্রবন্ধ গ্রন্থ রীতিমতো একটা ভাণ্ডার। মানে শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ নিয়েই যদি কথা বলতে হয় তাহলে একটা 2-4 ঘন্টার ক্লাসও কম পড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এত সংক্ষিপ্ত সময়ে সমগ্র জিনিসটা তো ব্যক্ত করা খুব একটা সহজ নয়। আমি খুব সহজে চেষ্টা করলাম জিনিসটাকে বুঝিয়ে দিতে বা খুব সংক্ষেপে ব্যক্ত করতে। আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। আর যত পরিমাণে তোমাদের কাছ থেকে আমি ইন্টারাকশান পাবো, তোমাদের থেকে কমিউনিকেশান ভালো পাবো, ততই আমি চেষ্টা করব তোমাদের পাঠ্য বিভিন্ন বিষয়গুলো এইভাবে করে বলে দেওয়ার বা তোমাদেরকে আরও বেশি করে ক্লাস দেওয়ার। তো যুক্ত থাকো বাণীপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে, সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও প্রয়োজনীয় ক্লাসেস পাওয়ার জন্য এবং পরীক্ষার আগে হেল্প পাওয়ার জন্য। আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।